মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে, তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না। আগের ৮ দলের সঙ্গে নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় জোটে দলের সংখ্যা দাঁড়ালো 10-এ। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। ডিটেইলসটা জানবেন, আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে, আমরা অতি সত্বর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে, এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। এদিকে জামাতের সাথে গাঁটছড়া বাঁধতে গিয়ে এনসিপিতে ভাঙনের সুর। তাসনিম জারার পর এবার পদত্যাগী দলের আরেক সিনিয়র নারী নেত্রী তাসনুভা জাবিন। এছাড়াও জামাতের সাথে সমঝোতার বিরোধিতা করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০টি আসনের বিনিময়ে জামাতের সাথে নির্বাচনী সমঝোতায় এনসিপি। আর এই জোটকে কেন্দ্র করে এনসিপিতে দেখা দিয়েছে অস্থিরতা। শনিবার সন্ধ্যায় পদত্যাগের কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও ঢাকা ৯ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ফেসবুক পোস্টে তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপির পরিবর্তে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তিনি। শনিবার সন্ধ্যায় দলটির আরও ৩০ জন নেতা জামায়াতের সাথে সম্ভাব্য জোটের বিরোধিতা করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি লেখেন। সেখানে তারা বলেন, জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাস এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবিরের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং এনসিপির সাথে সাংঘর্ষিক। রবিবার সকালে ফেসবুক পোস্টে ক্ষোভের কথা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, জামাতের সাথে জোটে গেলে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মূল্য দিতে হবে। এদিন পদত্যাগ করেন দলটির আরেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা ১৭ আসনের মনোনীত প্রার্থী তাসনুভা জাবিন। তিনি বলেন, জামাতের সাথে জোট নতুন কোনো ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত। নাটক সাজিয়ে এতদূর আনা হয়েছে। এই প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এভাবেই প্ল্যান করে এটাকে এতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফায় এনসিপি নিজের সক্রিয়তাটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে মানে এনসিপিকে আর আলাদা করা যাবে না। এটা যদি ৫ বছর পর একটা রাজনৈতিক কৌশল হিসেবে জোট হতো তখন এটা হতো। তবে এসব ঘটনায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং আমরা মোটা থেকে যেটা চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দাঁড় করানো প্রয়োজন। যদি কারো কোনো ভিন্নমত থাকে সেটাকেও আমরা সম্মান জানাই এবং আমরা মনে করি যে এই ভিন্নমত এই পার্টির যে গণতন্ত্রের চর্চা, এই সমস্ত কিছুর চর্চার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের বাংলাদেশে নেতৃত্বের জায়গায় আসীন হবে। জামাতের সাথে জোটকে কেন্দ্র করে দলে সৃষ্ট অস্থিরতা এনসিপিকে নির্বাচনের আগে ব্যাকফুটে ঠেলে দিতে পারে বলে মনে করছেন দলটির সাথে সংশ্লিষ্ট অনেকেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রথমবারের মতো গুলশানের কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেশ কিছু সময় ধরে দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারেক রহমানের প্রত্যাবর্তন তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বেলা ১টা ৩০ দিকে গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাত্র ১০ মিনিটেই ৮৩ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে স্বাগত জানান।
এরপর তিনি তার জন্য নির্ধারিত কক্ষে যান। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের সাথে সৌজন্য বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন। আমরা মানে পুরো বডি শেপের সাথে টাচ করে যাতে প্রেসার না গুলশান কার্যালয় থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানের প্রথম দিনের অফিস করার বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের ফিলিং অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম কার্যালয়ে আসার খবর শুনে ভিড় জমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ জমা আর মাত্র বাকি একদিন। বিএনপি ও জামাতের অনেক প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটাররা ভোট দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র দূর করবে বলে মনে করছেন প্রার্থীরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসনের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17 থেকে। রবিবার সকালে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুল সাত্তার, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশান এলাকার ঢাকা 17 জনগণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার। তার পক্ষ থেকে আজকে আমি রিটার্নিং অফিসার এবং ঢাকার বিভাগীয় কমিশনার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম এবং ইনশাআল্লাহ আগামীকাল তার পক্ষ থেকে এটা আবার এই অফিসে আমরা দাখিল করব। সম্ভব অ্যাপ ওপেন করলেই আপনি পেয়ে যাবেন কিছু অসাধারণ ফিচার, যেগুলো শুধু চাকরির খবর না, আপনাকে তৈরি করবে একজন নেক্সট লেভেল স্মার্ট জব সিকার হিসেবে। চলুন এক নজরে দেখে নিই এই অ্যাপে কি কি আছে। কোম্পানি সেকশন, এখানে পাবেন সব লাইভ কোম্পানির চাকরির তালিকা, সাথে প্রতিটা কোম্পানির লোকেশন, ওয়েবসাইট, ফেসবুক লিংক সহ বিস্তারিত তথ্য, যা আপনাকে ইন্টারভিউয়ের আগে আরও আত্মবিশ্বাসী ও প্রস্তুত করে তুলবে। সরকারি চাকরি সেকশন, সব সরকারি চাকরির আপডেট এখন এক জায়গায়, আর অ্যাপ্লাই করাও একদম সহজ। সিভি তৈরির ফিচার, এক ক্লিকেই ফ্রিতে তৈরি করবেন প্রফেশনাল সিভি, দেখতেও স্মার্ট আর চাকরির প্রতিযোগিতায় আপনাকে রাখবে এক ধাপে গিয়ে। কুইজ জোন, নতুন নতুন লাইভ কুইজে অংশ নিন আর সহজেই জিতে নিন দারুণ সব পুরস্কার। ফিডব্যাক সেকশন, আপনার মতামতই আমাদের শক্তি। অ্যাপ্লাইড অ্যান্ড সেভড জবস, আপনি কোন চাকরিতে অ্যাপ্লাই করছেন আর কোনটা সেভ করে রেখেছেন সব ট্র্যাক করুন একদম গুছিয়ে। ট্রেনিং সেকশন, স্কিল বাড়াতে চান, সম্ভবে আছে নানান দরকারি ট্রেনিং, যেগুলো আপনাকে নিয়ে যাবে একদম নতুন যাত্রায়। সাকসেস স্টোরিজ, আর এখানে আছে তাদের গল্প যারা সম্ভব থেকে পেয়েছেন সঠিক দিক নির্দেশনা আর বদলে ফেলেছেন জীবন। সম্ভব মানে শুধু চাকরি না, এখানে আছে সফলতার সম্ভাবনা। এখনই ডাউনলোড করুন সম্ভব অ্যাপ আর নিজের ক্যারিয়ারকে দিন নতুন গন্তব্য। ঢাকা 4 থেকে ঢাকা 18 আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধিরা। সকল দল তারা গণতান্ত্রিক উপায়ে আগামী নির্বাচনটিতে তারা অংশগ্রহণ করবে এবং
প্রত্যেকটি জনগণ তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন। ভোটাররা এবার ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন বলে জানান তারা। একটা গোষ্ঠীও আছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, সেই নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না, এই শক্তি সক্রিয় আছে। কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মনোনয়ন ফর্ম জমা দেয়া পিছিয়ে নেই জামায়াতে ইসলামী, বাম ও স্বতন্ত্র প্রার্থীরা। সব প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে জোর দেন প্রার্থীরা। জুলাইয়ের যে পরিবর্তনের যে আশা, আধিপত্যবাদের বিরুদ্ধে যে আশা রেখেছে জনগণ, আমি দৃঢ় বিশ্বাসী এদেশের জেনারেশন বর্তমানে কোনো দলকে দেখে, মার্কাকে দেখে ভোট এবার আর দিবে না। বিএনপি, জামাত, এনসিপি কিংবা বাম দল মিলে ঢাকায় কতজন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন জমা দিবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। সৈকুল সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। ঢাকা 17 আসনে ভোটার হয়েছেন তারেক রহমান। একই আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থীও হচ্ছেন তিনি। 17 বছরের নির্বাচন শেষে দেশে ফিরে গতকাল শনিবার ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন ও প্রক্রিয়া সম্পূর্ণ করেন তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে ওই আবেদন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ইসি শনিবার জানিয়েছিল রবিবার কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক আজ বিকেলে সাংবাদিকদের জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নির্বাচন কমিশন অনুমোদন করেছে। জামাত ইসলামের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোটের বিষয়টি যার যার দলীয় সিদ্ধান্ত। তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত মেলে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। নজরুল ইসলাম খান জানান, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেয় কাগজপত্রের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনী সামাজিক মাধ্যমে এআই এর অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এআই এর অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানো হবে। দুপুরে ঠাকুরগাঁও শহরের অন্যতম সমাজ কল্যাণ প্রতিষ্ঠান মানব কল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টার মাঠে জেলার আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবারও রাজপথে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন তা দেশের আলেম ওলামারা সবাই পছন্দ করেছেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই যোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে তিনি ওসমান হাদি, আবু সাইদ সহ সকল জুলাই যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের অবদান স্মরণ করেন। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। অনেকেই আপনার একটু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কার্যক্রম। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিন কাল সোমবার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
কক্সবাজার 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিকেলে চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সালাউদ্দিন আহমেদ বেলা 1:30টার দিকে কক্সবাজারে পৌঁছান। নাটোর 2 আসনে ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি বলেন, তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। জেলার 4টি নির্বাচনী আসনে এ পর্যন্ত বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 35 জন তাদের মনোনয়নপত্র তুলেছেন। নোয়াখালী 2 সেনবাগ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিয়া তাবাসসুমের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সেনবাগ সোনাইমুড়ি আসনে 6ষ্ঠবারের মতো বিএনপি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। রাজশাহী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন দুপুরে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী মাঠে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। রাজশাহীর 6টি সংসদীয় আসনে মনোনয়নপত্র নিয়েছেন 44 জন। এদিকে সকালে চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও বিভিন্ন দলের ও স্বতন্ত্র আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শেষ মুহূর্তে মনোনয়ন জমাদানের পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেন বেশ কয়েকজন প্রার্থী। চট্টগ্রামের 16টি আসনে এ পর্যন্ত বিভিন্ন দলের ও স্বতন্ত্র 192 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম এবং বরিশাল 2 আসনের এনপিপির প্রার্থী মোহাম্মদ সাহেব আলী। এদিকে সকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল 1 আসনে 8 জন, বরিশাল 2-এ 8 এবং বরিশাল 3 আসনে 8 জন, বরিশাল 4 আসনে 8 এবং বরিশালের সবচেয়ে মর্যাদার আসন বরিশাল সদর 5 আসনে 15 জন এবং বরিশাল 6 বাকেরগঞ্জ সংসদীয় আসনে 6 জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উৎসব মুখর পরিবেশে ফরিদপুর 3 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ। দুপুরে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা সহ অন্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ 6 ভৈরব কুলিয়াচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির খন্দকারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুলিয়াচর উপজেলার বেতিয়াকান্দি গ্রামে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, 3 বাহিনীর প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় গত 23 ডিসেম্বর। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 11 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর প্রধান বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তার মেয়াদ শেষ হবে 2028 সালের 17 মে। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জর্জ কোর্টে, 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন 2003 সালের 27 আগস্ট। নিয়োগ স্থায়ী হয় 2005 সালে আর আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন 2024 সালের 13 আগস্ট।
সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। এর মধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। সাইবার সুরক্ষা এজেন্সিকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদের পাশাপাশি এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকেও আরও দক্ষ করতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ফিনান্সিয়াল সেক্টরে অপরাধ করে যাতে কেউ পার না পায় সে বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, 7 জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলা চার্জশিট দাখিল করা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে হাদির খুনিদের বিচার শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এই প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, হাদি হত্যার ঘটনায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে, 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দলের কিছু নেতাকর্মী না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দলে জায়গা করে নিচ্ছেন। হাদির মতো হত্যাকাণ্ড এড়াতে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে। দলের ভেতরে আড়ি পেতে থাকা সুবিধাবাদী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি কথা বলবো তার সাথে। মোবাশ্বের, আমরা জানতে পেরেছি যে 7 জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে হাদির হত্যা মামলার চার্জশিট দেওয়ার কথা বলা হয়েছে, তো এ নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন? জি জেবা, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেই একই প্রশ্ন আমি এখানে আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলাম। তারা আমাকে এটার প্রেক্ষিতে যে উত্তরটি দিয়েছিল সেটি হলো যে যেহেতু হাদি হত্যার বিচার কার্য তারা সম্পন্ন করার জন্য সরকারকে আগে 5 দিন সময় দিয়েছিল, যেহেতু 5 দিনের ভিতরে তারা এটা সম্পন্ন করতে পারেনি, সেহেতু সরকারের যে আশ্বাস অর্থাৎ আগামী 10 দিনের ভিতরে মামলার এজাহার সহ যে যাবতীয় যে কাজ সম্পূর্ণ করার বিষয়টি, সেটির বিষয়ে এখানে অবস্থানরত আন্দোলনকারীরা আশ্বাস রাখতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছে। এবং একই সাথে তারা জানিয়েছে যে এই যে হাদি হত্যাকারী যে দেশ থেকে পালিয়ে গেল বা দেশের ভিতরে আছে, এই বিষয়টি নিয়েও তাদের ভিতরে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের ভিতরে এটি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে আন্দোলনরত যারা এখানে অবস্থান করছেন। তাছাড়া তারা আরো একটি কথা বলেছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বাহির থেকে অপরাধীদেরকে এনে দেশে যখন বিচার কাজ সম্পন্ন করা হয়েছিল এবং সেই বিচার কাজ কেন হাদির ক্ষেত্রে সম্পন্ন হবে না সেই বিষয়টিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে সর্বশেষ। মোবাশ্বের, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগের সর্বশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। ওসমান হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে পালিয়েছে। ঘটনার 16 দিন পর স্বীকার করল পুলিশ। 12 ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। দেশে চিকিৎসার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতার করা হয়েছে মূল শুটার ফয়সালের বাবা মা আর সহযোগী সহ 11 জনকে। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে ক্ষতিগ্রস্তরাই তাকে হত্যা করেছে বলে দাবি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলামের। তাদের ধারণা, হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। হাদির হত্যাকারীদের পালাতে সহায়তাকারী 2 জনকে মেঘালয়ে গ্রেফতারেরও দাবি করেছে পুলিশ। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় মূল সন্দেহভাজন ফয়সালের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে এমন আশা পুলিশের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। চট্টগ্রামে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছে ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ওসমান হাদি হত্যার বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবরোধ শুরুর পরপরই স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ময়মনসিংহে নগরীর টাউন হল মোড়ে
জুলাই চত্বরে অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। রংপুরে নগরীর জিলা স্কুল মোড়ে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও এতে অংশ নেয়। একই দাবিতে উত্তাল হয়ে উঠেছে হাদির নিজ জন্মভূমি ঝালকাঠিতেও। খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের ফায়ার সার্ভিস মোড়ে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেয়। একই দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী, বরিশালেও। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা। একই সঙ্গে ভারতে বড়দিনের অনুষ্ঠানে হামলা ও বাংলাদেশি সন্দেহে 2 ভারতীয়কে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগও জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের ডিজি মাহবুবুল আলম। বলেন, ভারতের বিভিন্ন অংশে বিদেশপূর্ণভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রচারের পদ্ধতিগত প্রচেষ্টা চলছে। এ সময় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো ভুল, অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলে উল্লেখ করেন মাহবুবুল আলম। অন্যদিকে ভারতে পালানো হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আলোচনা করে তা জানানো হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সবসময় নিয়োজিত বলে মন্তব্য করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিমান বাহিনীর প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বিএনসিসি ক্যাডেট সহ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার উপর গুরুত্ব দেন। সামাজিক ও জাতীয় পর্যায়ে তাদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন বিমান বাহিনী প্রধান। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জাতির সেবায় নিয়োজিত। আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং যে কোনো সংকটে জনগণের পাশে থাকা। এই একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনসিসির ক্যাডেটগণ দুর্যোগ মোকাবেলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান এবং মাদকা বিরোধী কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এসব কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হচ্ছে। রাজধানী ঢাকা সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় বেড়েছে শীতের অনুভূতি। আগামী 2-3 দিন তাপমাত্রা আরও কমে কনকনে ঠান্ডা অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দিনের তাপমাত্রা কমলে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এদিকে ঘন কুয়াশা ও কনকনে বাতাসে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাপন। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মহানগরবাসী। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঢাকা সহ সারা দেশে হঠাৎ জেঁকে বসেছে শীত। গত 3 দিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। রাজধানীতে শীতের পারদ নেমেছে 14 ডিগ্রিতে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও কনকনে বাতাসে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাপন। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মহানগরবাসী। 2-3 দিন ধরে আমাদের গাড়ি চালাইতে কষ্ট হয়ে যায়। ভাড়া গাড়ি চালাই আমরা, জমাটো মিলে দেওয়া যায়, সমস্যার ভিত্তিতে ইনকাম সোর্সও কম। এই শীতে চলাচল করতে সহজে কিছু করতে ইচ্ছা হয় না, একটু কষ্ট হচ্ছে। এর আগে ঢাকা অনেক কবে ঠান্ডার সময় আসি, এত ঠান্ডা পাইনি। এবার ঢাকা মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডা আগে কখনো এরকম হয়নি। আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিন ঘন কুয়াশার কারণে দিনে শীতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। গতকালকে দিনের তাপমাত্রা যেটা ছিল, আজকে দিনের তাপমাত্রা অনেক কমে গেছে। এটা ঘন কুয়াশার কারণে, এই জন্য শীতের অনুভূতিটা গতকাল থেকে আজকে বেশি রয়েছে। যদিও রাতের তাপমাত্রা একটু বেড়েছে, এর মেন কারণ হচ্ছে ঘন কুয়াশার কারণে। যেমন দুপুরের তাপমাত্রা যদি ঢাকার কথা চিন্তা করি, গতকালকে ছিল আপনার 20 ডিগ্রির মতো দুপুর 12টায়, আজকে সেটা নেমে এসেছে 16 ডিগ্রি। অর্থাৎ দিনের তাপমাত্রা গতকাল থেকে আজকে কমে গেছে।
শুধু ঢাকা না, মোটামুটি সারা বাংলাদেশে আজকে দিনের তাপমাত্রা কম রয়েছে। এই জন্যে আপনার শীতের তীব্রতা এটা বেশি অনুভব হবে এবং এই যে ঘন কুয়াশা গত 3-4 দিন থেকে যে শুরু হয়েছে, এটা মনে হয় আগামী আরও 2 থেকে 3 দিন এটা কম বেশি কন্টিনিউ করবে। কুয়াশা না কাটলেও সারা দেশে দিনের তাপমাত্রা কমবে না। আবহাওয়া অফিস বলছে এবছর শীতের প্রকোপ অন্যান্য বছরের তুলনায় কিছুটা বাড়বে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত সমাবর্তনে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সমাবর্তন বক্তা ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, সোনারগাঁও ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী শিপু এবং এল মীর আব্দুল আলিম, ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, ভারপ্রাপ্ত উপ উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম এবং ডিন বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা সমাবর্তনে উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে 13 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল এবং 83 জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল সহ মোট 96 জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জামাতে নির্বাচনী জোটে এনসিপি ও এলডিপি, বিভিন্ন আসনে সমঝোতার তথ্য ডাক্তার শফিকুরের। এনসিপিতে ভাঙনের সুর। প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান, তার জন্য সংগ্রহ করা হলো ঢাকা 17 আসনের মনোনয়ন ফর্ম। ভোটার হলেন তারেক রহমান ও জাইমা। বিএনপি ক্ষমতায় গেলে দেশ চালানো হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, ঠাকুরগাঁয়ে বলেছেন মির্জা ফখরুল। নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়নপত্র তোলা ও জমাদান। মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিন আগামীকাল। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। এই সরকারের মেয়াদে হাদির খুনিদের বিচার শেষের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারতে পালিয়ে গেছে হাদির খুনি, জানালো পুলিশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।